Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIIMS Bhubaneswar. I have cleared my NEET 2022 with All India rank 594 and a score of 685. আজ আমরা চ্যাপ্টার নাম্বার 12 হিউম্যান ফিজিওলজি, যেটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অর্থাৎ কিভাবে মানব শরীরে গ্যাসের আদান প্রদান হয় এবং সেই প্রক্রিয়াটাকে, যেটাকে আমরা বলি শ্বাস প্রশ্বাস, তাই তো, ব্রিদিং। তো এই পুরো প্রক্রিয়াটা বোঝার জন্য আমরা জানি যে আমরা যখনই বেঁচে আছি, তো মানব শরীরে বেঁচে থাকার জন্য, তাই তো, মানুষের বেঁচে থাকার জন্য কিছু জিনিস অবশ্যই জরুরি। সেগুলি হচ্ছে লাইক ফুড, দেন অক্সিজেন, রাইট, আদার থিংস। তো এই যে অক্সিজেন, এটা কেন নেসেসারি? এটা নেসেসারি ফর রেসপিরেশন। আমরা জানি যে শ্বসন প্রক্রিয়া হয়, এবং কিছুটা আমরা শ্বসন প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে জেনেছি। এবার এখানে আমরা দেখবো যে কিভাবে মানব শরীরের মধ্যে এই অক্সিজেন বাইরে থেকে মানব শরীরের মধ্যে পৌঁছায়, আর কিভাবেই শরীরের রেসপিরেশনের মাধ্যমে তৈরি হওয়া CO2 বাইরে বেরোয়। পুরো প্রক্রিয়াটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, আর যার মাধ্যমে এই অক্সিজেন মানব শরীরের ভিতরে মানব শরীরে প্রবেশ করে এবং CO2 বর্জিত হয়, সেটা হচ্ছে ব্রিদিং। ওকে, সো লেটস টক অ্যাবাউট। তো এখানে সেটাই ডিসকাস করা হয়েছে যে এখন অব্দি আমরা এটাই জানি যে যে কোনো জীবিত বস্তু, জীবিত প্রাণী বা জীবিত উদ্ভিদ যেই হোক, সে অক্সিজেনকে ব্যবহার করে কিসের জন্য? কিছু কমপ্লেক্স ফুড ম্যাটেরিয়াল বা নিউট্রিয়েন্ট হিসেবে যে ফুড গুলো তারা ইউজ করে, সেগুলোকে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের মতো কিছু সরল পদার্থের মধ্যে, সরল যৌগে বিভক্ত করার জন্য, এবং সেখান থেকে এনার্জি বা শক্তি উৎপন্ন করার জন্য। এবং এই শক্তিগুলো কোথায় ব্যবহৃত হয়? বিভিন্ন রকম ক্রিয়াকলাপের মধ্যে। ওকে, তো নাও কার্বন ডাই অক্সাইড, যেটা খুবই শরীরের জন্য ক্ষতিকারক। আমরা জানি কার্বন ডাই অক্সাইড শরীরের জন্য অবশ্য, কার্বন ডাই অক্সাইড যেটা কিভাবে তৈরি হয়? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, তো এটা বর্জিত পদার্থ হিসেবে। সেই কার্বন ডাই অক্সাইডকে দেহ থেকে বর্জিত করাও জরুরি। তো সেই বর্জিত করার জন্য তাহলে অক্সিজেন ভিতরে আনা আর কার্বন ডাই অক্সাইডকে বর্জন করা, এই দুটো ঘটনা সাইমালটেনিয়াসলি একসঙ্গে ঘটে। যেটা হচ্ছে অক্সিজেন অ্যাটমসফিয়ার থেকে মানব শরীরে প্রবেশ করে, আর কার্বন ডাই অক্সাইড যেটা উৎপন্ন হয়েছে সেটাকে বের করা, যেটা কোষের মধ্যে উৎপন্ন হয়েছে সেটাকে বের করা। এই প্রক্রিয়াটিকে বলা হয় ব্রিদিং, এবং এটাকে আমরা রেসপিরেশন বলি। রেসপিরেশন সেলুলার লেভেলে গেলে তখন সেটা সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন, যেটা যেখানে আমরা দেখছিলাম ডিরেক্টলি কিভাবে অক্সিজেন ব্যবহৃত হয় এবং কার্বন ডাই অক্সাইড বর্জিত হয়। আর এখানে আমরা দেখলাম যে অক্সিজেন আসা এবং কার্বন ডাই অক্সাইড, যে মানব শরীরে অক্সিজেন প্রবেশ করছে এবং কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, এই পুরো ওভারঅল প্রসেসটাকে ব্রিদিং বা রেসপিরেশন দুটোই বলা হয় একসাথে। ওকে, এবার আমরা একটা জিনিস লক্ষ্য করি, যখনই আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করি মানব শরীরে, তো বুক, চেস্টের মুভমেন্ট বা বুকের মুভমেন্ট দেখা যায় যে হ্যাঁ, যখন ব্রিদিং নিচ্ছি চেস্ট আপ হচ্ছে, আবার যখন ছাড় বর্জন করছি তখন সেটা নেমে যাচ্ছে। তো এই পুরো প্রক্রিয়াটা কিভাবে হয়? সেটা হচ্ছে যে মানব শরীরের মধ্যেও শ্বাস নেওয়ার জন্য বা এই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কিছু স্পেশালাইজড অঙ্গ রয়েছে। আমরা জানি যে অ্যানিমালস, তার মধ্যে অ্যানিমাল কিংডমে পড়েছেন সব থেকে উন্নত যে অর্গানের পরিচিত ছিল হচ্ছে ম্যামেলিয়া। এর মধ্যে মেইনলি রেসপিরেটরি অর্গান কি ছিল? সেটা ছিল লাংস। অন্যান্য প্রাণীদের কি ছিল সেখানেও, সেটা নিয়ে একটু ব্রিফলি এখানে ডিসকাস করা রয়েছে। যেমন আমরা যে দেখি যে বিভিন্ন প্রাণী, তাদের ডিপেন্ড করে যে তাদের শারীরিক শারীরিক অঙ্গ সংস্থানটা কি রকম, তার বেসিসে। যেমন স্পঞ্জের ক্ষেত্রে রয়েছে ওয়াটার ক্যানাল সিস্টেম, সিলেন্টারেট বা নিডেরিয়াদের ক্ষেত্রে রয়েছে ফ্ল্যাটওয়ার্মদের ক্ষেত্রে আমরা জানি তাদের বডি সারফেস দিয়ে, এবং এছাড়াও অন্যান্য যেমন দেখো এরা হচ্ছে নিজেদের বডি সারফেস, যে এটা যদি সিলেন্টারেট হয় সাপোজ, বা আমি যদি একটা ফ্ল্যাটওয়ার্মের উদাহরণ নিয়ে নিই, টিনিয়া, ঠিক আছে। তো এই ফ্ল্যাটওয়ার্ম গুলো, এদের যে পৃষ্ঠতল রয়েছে দেহের, সেই দেহের পৃষ্ঠতলের মাধ্যমেই সিম্পল ডিফিউশন বা সরল ব্যাপন প্রক্রিয়ায় CO2 অক্সিজেনের এক্সচেঞ্জ অর্থাৎ রেসপিরেশন প্রক্রিয়াটি করে। এবার কিছু কিছু উন্নত প্রাণীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি রয়েছে? কিছু স্পেশালাইজড
ভাস্কুলারাইজড স্ট্রাকচার। ভাস্কুলারাইজ কেন বলছি? ভাস্কুলারাইজড মানে হচ্ছে যখন সেখানে দেহ তরল ব্যবহৃত হবে। দেহ তরল হিসেবে আমাদের শরীরে রক্ত রয়েছে, এবার তাদের ক্ষেত্রে হয়তো রক্ত না থাকে, অন্য কোনো দেহ তরল রয়েছে। যে দেহ তরলটা রয়েছে সেই দেহ তরলে নিমজ্জিত কিছু গঠন, সেগুলো হচ্ছে গিল। এরা কোথায় থাকে? সাধারণত যে সমস্ত জলজ আর্থ্রোপোড অর্থাৎ সন্ধিপদ প্রাণীরা রয়েছে এবং মোলাস্কা বা মোলাস্কাদের ক্ষেত্রে। তো কম্বোজ এবং সন্ধিপদ প্রাণীদের, সন্ধিপদ মধ্যে মেইনলি জলজ, এদের ক্ষেত্রে গিল দেখা যায়। গিল কি? গিল হচ্ছে এমন একটা গঠন যে গঠনটার মধ্যে কি রয়েছে, যেটা দেহতলের মধ্যে নিমজ্জিত থাকে। এবার তুমি মনে করো একটা স্ট্রাকচার যেটা ডিরেক্টলি দেহতলে নিমজ্জিত, তাহলে এখানে ডিরেক্টলি কি হবে? বাইরে থেকে যে অক্সিজেন আসছে, অক্সিজেন এক্সচেঞ্জ, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হবে ডিরেক্টলি। তো এই প্রক্রিয়াটা, এই ধরনের রেসপিরেশনটাকে, এই ধরনের শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে কি বলে? সেটাকে বলে ব্রাঙ্কিয়াল রেসপিরেশন। ওকে, এটা কি বলছি তাহলে? ব্রাঙ্কিয়াল রেসপিরেশন। তাহলে প্রথম দেখলাম যে একদম বেসিক, একদম বেসিক, একদম সরল লেভেলে যা যা কোষীয়, যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে কোষীয় অঙ্গ সংস্থান দেখা যায়, যেমন হচ্ছে সিলেন্টারেড হয়ে গেল, সরি সিলেন্টার না, যেমন স্পঞ্জের ক্ষেত্রে। আবার যাদের ক্ষেত্রে মনে করো কলা দেখা যায়, কলা স্তরের, যেমন রয়েছে সিলেন্টারেড বা নিডেরিয়া, টিনোফোরা, তো তাদের ক্ষেত্রে দেখলাম, তাদের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটওয়ার্মদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কোনো স্পেশালাইজড রেসপিরেটরি অর্গান নেই, ঠিক আছে? এদের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান হিসেবে এদের যে দেহের বডি সারফেসটা রয়েছে বা দেহের যে পৃষ্ঠতল রয়েছে সেটাই কাজ করে। আর অন্যদিকে তার থেকে একটু ডেভেলপ, যেমন হচ্ছে জলজ অসন্ধিপদেরা বা কম্বোজ প্রাণীরা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি রয়েছে? তার একটা জিনিস, সেটা হচ্ছে ফুলকা, তাই তো? রক্ত জাল সম্পন্ন ফুলকা, গিল বা ফুলকা ব্যবহার করে থাকে। Okay? এবার অন্যদিকে যদি দেখো, ভাস্কুলারাইজ ব্যাক, রক্তবাহ সমন্বিত থলি, যেটা হচ্ছে রক্তবাহ সমন্বিত থলি, যেটা হচ্ছে লাংস বা ফুসফুস, এটা কারা ব্যবহার করে? যে সমস্ত স্থলজ সন্ধিপদ রয়েছে এবং স্থলজ মোলাস্ক রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি ফুসফুস কারা ব্যবহার করে? আমরা ফুসফুস ব্যবহার করে থাকি, তাই তো? তো তার সঙ্গে সঙ্গে ভার্টিব্রেট, এবার তাহলে ম্যামালস, বার্ডস, এরা হচ্ছে লাংসের মাধ্যমে রেসপিরেশন করে। অন্যদিকে অ্যামফিবিয়ান্স, রেপটাইলস, বা তাহলে কি উভচর প্রাণীরা বা সরীসৃপ হলো, পাখি বা স্তন্যপায়ী, এরা সবাই লাংসের মাধ্যমে রেসপিরেশন করে থাকে, ঠিক আছে? আর মাছের ক্ষেত্রে কি দেখা যায়? ফুলকা। এবার দু রকম মাছ দেখেছিলাম আমরা, কিছু মাছ রয়েছে যেমন যেগুলি সমুদ্রে থাকে, আর কিছু ছিল মিষ্টি জলের, তাই তো? কনভেক্টিস এন্ড অস্টিকটিস। তো আমরা দেখেছিলাম যে কনভেক্টিস এর ক্ষেত্রে যে ফুলকাটা রয়েছে সেই ফুলকাটা কানকোবিহীন, আর অস্টিকটিস এর ক্ষেত্রে ফুলকা কানকো যুক্ত। কানকোর কাজ কি? ফুলকাকে কভার করে রাখা। ওকে, তাহলে এখান থেকে আমরা কিছু জিনিস বলতে পারি যে, যেমন লোয়ার অর্গানিজম থেকে যত বেশি হায়ার অর্গানিজমের দিকে যাব, তত বেশি স্পেশালাইজ হচ্ছে। প্রথমে বডি সারফেস, দেন হলো ফুলকা, অবশেষে লাংস। তো দেহ সারফেস দিয়ে যখন বডি সারফেস দিয়ে রেসপিরেশন হয়, তখন সেটাকে বলা হয় কিউটেনিয়াস রেসপিরেশন। ব্যাঙের ক্ষেত্রে আমরা জানি, হয়তো লেখাও আছে যে উভচর প্রাণীর ক্ষেত্রে সাধারণত ব্যাঙ, এরা হচ্ছে এদের যে সিক্ত দেহ ত্বকটা রয়েছে, সিক্ত দেহ ত্বকের মাধ্যমেও শ্বাস প্রশ্বাস, শ্বসনতন্ত্র দেখাতে পারে। সেটা হচ্ছে, সেটাকে আমরা কি বলি? শ্বাসকার্য চালাতে পারে, এবং এই ঘটনাটাকে আমরা বলি কিউটেনিয়াস রেসপিরেশন, তাই তো? এটা হচ্ছে কিউটেনিয়াস রেসপিরেশন। ফুলকার মাধ্যমে সেটাকে বলে ব্রাঙ্কিয়াল রেসপিরেশন। আর লাংসের মাধ্যমে সেটাকে বলে পালমোনারি রেসপিরেশন। আমরা জানি পালমোনারি কথাটাই ব্যবহৃত হয় লাংসের জন্য, তাই তো? ফুসফুসের জন্য। তাহলে এর মধ্যে মনে রাখবো গিল এবং তার সঙ্গে লাং, এই দুটোই কিন্তু ভাস্কুলারাইজড। এবার একটা হচ্ছে ভাস্কুলারাইজ স্ট্রাকচার, আর একটা হচ্ছে ভাস্কুলারাইজড ব্যাগ বা থলির মতো। লাংস হচ্ছে একটা থলির মতো। ভাস্কুলারাইজ কেন বলছি? কারণ এটা রক্তবাহে সমন্বিত। তুমি যদি গিলকে দেখো, গিল চারদিকে রক্তবাহ সমন্বিত রয়েছে। এবার যদি লাংস দেখো, তো লাংস সেরকমই রয়েছে, রাইট? ওকে, নাও দ্য নেক্সট থিং ইজ মানব শ্বসনতন্ত্র, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। এবার এইটুকু দেখে তো আমাদের এইটুকু আইডিয়াতে চলে এসেছে যে মানব শরীরে একটা সুগঠিত শ্বসনতন্ত্র রয়েছে, যেটা মেইনলি কার মাধ্যমে পরিবাহিত হয়? আমরা জানি মানব শরীরে, যেহেতু আমরা ম্যামালস, তো আমাদের ক্ষেত্রে অবশ্যই পালমোনারি রেসপিরেশন দেখা যায়। অর্থাৎ মেইন রেসপিরেটরি অর্গান বা শ্বসনাঙ্গ কি? সেটা হচ্ছে লাংস, রাইট? তো
আমাদের ক্ষেত্রে রয়েছে মেনলি দুটো এক্সটার্নাল নস্ট্রিলস বা একজোড়া বহিঃনাসারন্ধ্র রয়েছে। কি কি পার্ট রয়েছে দেখো, পার্ট গুলো বলছি। বহিঃনাসারন্ধ্র, যেটা একদম যদি দেখো আপার লিপের ঠিক উপরে, রাইট, এখানে দেখতে পাচ্ছি, সেখান থেকে গেল, সেটা কন্টিনিউ হয় নেসাল চেম্বার, তাই তো, বা নাসাপথের মাধ্যমে নাসিকা প্রকোষ্ঠ অবধি, পুরো নাসিকা প্রকোষ্ঠ অবধি বিস্তৃত। সেখান থেকে এটা কি খুলে যাবে ফ্যারিংস বা গলবিলের মধ্যে, গলবিল উন্মুক্ত হলো, এই থেকে মাউথ থেকে এলো। এবার এবার আমরা জানি গলবিল কি, গলবিল হচ্ছে সেই অংশটা যেখানে হচ্ছে ইটস দ্য কমন পাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে খাদ্য এবং বায়ু কোন অংশটা হচ্ছে খাদ্য এবং বায়ু প্রবেশের জন্য একটা সাধারণ প্রবেশ পথ, অর্থাৎ দুটোই একসময় আসতে পারে, সেই জায়গাটা হচ্ছে গলবিল বা ফ্যারিংস। এবার এই ফ্যারিংস দিয়ে কোথায় ওপেন করবে, এটা গিয়ে খুলবে হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে, যে ল্যারিংস রয়েছে ল্যারিংস এর মাধ্যমে এটা গিয়ে খুলবে ট্রাকিয়ার মধ্যে, তাই তো। তো ল্যারিংস কে আমরা বলি ষড়যন্ত্র, কারণ এখানে এটা হচ্ছে সাউন্ড প্রোডাকশনেও কাজ করে। এখান থেকে আমাদের যে এই গলার আওয়াজ আসছে, এই যে ভয়েস কথা বলছে, এই সমস্ত জিনিস ল্যারিংস থেকে উৎপন্ন হয়, এটা ষড়যন্ত্র বলা হয়। ষড়যন্ত্র কি না, এটা একটা যে ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যারিংস দিয়ে কোথায় খুললো, ট্রাকিয়া বা শ্বাসনালী। ওকে, ল্যারিংস এখানে একটা বলা রয়েছে যে ল্যারিংস বা ষড়যন্ত্র, এটা কি ষড়যন্ত্র হচ্ছে একটা তরুণাস্থি দিয়ে নির্মিত, মনে রাখবো কার্টিলেজিনাস পুরোপুরি, তরুণাস্থি দিয়ে তৈরি একটি বাক্স আকৃতির গঠন, যেটা আমাদের শব্দ সৃষ্টিতে সাহায্য করে। তাই একে সাউন্ড বক্স বা শব্দ উৎপন্নকারী যন্ত্র বলা হয়, শব্দ উৎপন্নকারী যন্ত্র, রাইট। এবার যখন মনে করো আমরা কোনো খাদ্যকে গিলছি, বা যেটা গলাধ্যকরণ বলে, সোয়ালোইং, কোনো খাবার খাবারটা গিলছি, খাবারটা কিন্তু গলাধ্যকরণ ভালোবাসা বললে। তো গলাধ্যকরণের সময় আমরা যদি ল্যারিংস এর উপর, যদি ল্যারিংস এর ভালো করে গঠনটা দেখা যায়, তো ল্যারিংস এর গঠনটা ঠিক জানি বলছি না, বাট হ্যাভ আইডিয়া লাইক দিস। সাপোজ দিস ইজ দ্য ল্যারিংস, এখানে হচ্ছে ট্রাকিয়া। ল্যারিংস এর পিছনের দিকে একটা গঠন থাকে, একটা কার্টিলেজ স্ট্রাকচার, যেটা নাম হচ্ছে এপিগ্লটিস। আর এই ল্যারিংস এর ওপেনিংটার নাম হচ্ছে গ্লটিস বা শ্বাস ছিদ্র। আর এর পিছনেই রয়েছে ইসোফেগাস। আর আমরা জানি ফ্যারিংস হচ্ছে খাদ্য, এই থেকে খাবার আসছে, এই থেকে বায়ু আসছে, খাদ্য এবং বায়ুর কমন অংশ, সাধারণ প্রবেশ পথ। এবার যখন খাবার মনে করো এখান থেকে এসে, খাবার এলো, খাবার ইসোফেগাসে বা খাদ্যনালীতে যাবে, তো ভুল করে তো এখানেও চলে যেতে পারে, রাইট। তো এই সময় খাদ্য গলাধঃকরণের সময় গ্লটিসটিকে বা শ্বাস ছিদ্রটিকে বন্ধ করে দেওয়া হয়, কিসের মাধ্যমে, একটা পাতলা স্থিতিস্থাপক তরুণাস্থি দিয়ে নির্মিত পাত, যেটাকে আমরা কি বলি, এপিগ্লটিস। কি বলি এটাকে, এপিগ্লটিস, ক্লিয়ার? ওকে, এই এপিগ্লটিস কি করলো, গ্লটিসকে বন্ধ করে দেবে। এবার যদি গ্লটিস বন্ধ হয়ে যায়, তাহলে খাদ্য কোনোভাবে আর ট্রাকিয়াতে পৌঁছাবে না। এটা একটা খুবই মনে রাখবো, এটা হয়তো খুবই সিম্পল মনে হচ্ছে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। এবার কারো ক্ষেত্রে যদি এপিগ্লটিস ঠিকভাবে কাজ না করে, তাহলে সে যখন খাবার খাবে, সেই খাবারটা ট্রাকিয়ে দিতে পারে, ট্রাকিয়ে দিয়ে সেটা ফুসফুস, তাই তো, খাদ্য, কোনো একটা খাবার পার্টিকেল বা ফুড পার্টিকেল গিয়ে সেখানে জমে গেলে বায়ু আর পাস করতে পারছে না, তো হি উইল ফেস শ্বাসকষ্ট, আলটিমেটলি ডেথ হতে পারে, চোকিং। ঠিক আছে, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও নেক্সট থিং ইজ ট্রাকিয়া, বা যেটাকে আমরা শ্বাসনালী বলছি। হোয়াট ইজ শ্বাসনালী? তাকে আমি ল্যারিংস এর একটা বেসিক ডিসক্রিপশন দিলাম, যে ল্যারিংস কি, ল্যারিংস একটা হচ্ছে ষড়যন্ত্র, বা ল্যারিংস কি, এটা একটা তরুণাস্থি দিয়ে নির্মিত আমরা বাক্স আকৃতির গঠন, যেখান থেকে মেইনলি শব্দ উৎপন্ন হয়, তাই তো, শব্দ উৎপন্নে সাহায্য করে। বোঝো যে ট্রাকিয়া হচ্ছে একটা আহ সব, সরি, যেটাকে শ্বাসনালী বলছি, ট্রাকিয়া এটা কি, এটা একটা স্ট্রেট টিউব, ক্লিয়ার, সোজা নলাকার একটা গঠন, যেটা শুরু হচ্ছে এই ল্যারিংস থেকেই, আর শেষ হয় কোথায় গিয়ে, ল্যারিংস থেকে এটা যায়, এই দেখো, ল্যারিংস থেকে মিড থোরাসিক ক্যাভিটি, মধ্য বক্ষ গহ্বর, শুনে না, মিড থোরাসিক ক্যাভিটি, আমাদের বক্ষ গহ্বরটা রয়েছে, যেখানে ফুসফুস দুটি রয়েছে, সেই
বক্ষগহ্বরের মাঝখান অব্দি ট্রাকিয়াল এক্সটেনশন, ল্যারিংস থেকে শুরু করে। ওকে, সেখানে ফিফথ থোরাসিক ভার্টিব্রা, আমরা জানি পিছনে ভার্টিব্রা রয়েছে, তো সেই ভার্টিব্রা গুলির মধ্যে যে T5 রয়েছে বা ফিফথ থোরাসিক, পঞ্চম যে থোরাসিক ভার্টিব্রেটা রয়েছে, সেই থোরাসিক ভার্টিব্রার লেভেলে গিয়ে এটা দুভাগে ভাগ হয়ে যায়। কি সেগুলি? সেগুলো হচ্ছে ডান এবং বাম প্রাথমিক ক্লোম শাখা, ব্রঙ্কাস বা ক্লোম শাখা, অনেক জায়গায় নাম পাবে তোমরা। ক্লোম শাখা, ডাইরেক্ট ব্রঙ্কাইও বলে অনেক সময়, ঠিক আছে, বাংলায় তার সঙ্গে ক্লোম শাখা বলে। তাহলে প্রাথমিক ক্লোম শাখা ভেঙে গেল। এবারে প্রাথমিক ক্লোম শাখাগুলো ভাঙবে সেকেন্ডারি বা গৌণ ক্লোম শাখা, গৌণ থেকে প্রগৌণ টারশিয়ারি, এবং আলটিমেটলি ব্রঙ্কিয়ল। প্রগৌণ ক্লোম শাখা বিভক্ত হয়ে উপক্লোম শাখা, দ্যাট ইজ ব্রঙ্কিয়লে গিয়ে ভেঙে যায়। এবং ফাইনালি ব্রঙ্কিয়ল গুলি বা উপক্লোম শাখাগুলি খুবই পাতলা প্রান্তীয় ক্লোম শাখা বা টার্মিনাল ব্রঙ্কিয়ল যেটাকে বলছি, সেই টার্মিনাল ব্রঙ্কিয়ল বা প্রান্তীয় উপক্লোম শাখায় গিয়ে আলটিমেটলি সেখানে সেগুলি গঠন করে, বা তুমি বলতে পারো শেষ হচ্ছে সেখানে। কি বললাম, ট্রাকিয়া এলো, ট্রাকিয়া থেকে উৎপন্ন হলো ব্রঙ্কাই, প্রাইমারি ব্রঙ্কাই, প্রাইমারি ব্রঙ্কাই ভাঙলো সেকেন্ডারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই ভাঙলো টারশিয়ারি ব্রঙ্কাই। এবার আলটিমেটলি গিয়ে এভাবে ডিভিশন হতে 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 ফাইনালি কি তৈরি করবে, সেখান থেকে তৈরি হবে হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিয়াল বা প্রান্তীয় উপক্রম শাখা। এই প্রান্তীয় উপক্রম শাখাগুলো, তো এই যে এখনো অব্দি যেগুলো, এর মধ্যে মনে রাখবো ট্রাকিয়া বা শ্বাসনালী, প্রাথমিক, গৌণ, প্রগৌণ সবগুলি ক্লোম শাখা বা ব্রঙ্কিওল, এবং শুরুর উপক্লোম শাখাগুলো, এরা হচ্ছে ইনকমপ্লিট একটা কার্টিলেজিনাস রিং বা অসম্পূর্ণ তরুণাস্থি নির্মিতটা বলায়। দেখতে পাচ্ছ এই যে কার্টিলেজিনাস রিংটি, একটা অসম্পূর্ণ তরুণাস্থি নির্মিত বলয় দিয়ে, এগুলো দিয়ে গঠিত। এবার আলটিমেটলি প্রত্যেকটি প্রান্তীয় উপক্রম শাখা বা টার্মিনাল ব্রঙ্কিওল গিয়ে একটি খুবই পাতলা ইররেগুলার ওয়ার্ল্ড, অর্থাৎ একটা পাতলা এবং খুবই পাতলা অসম প্রাকার বিশিষ্ট ভাস্কুলারাইজড রক্তবাহ সমন্বিত থলির মতো গঠনে গিয়ে খোলে, যেটাকে আমরা বলি অ্যালভিওলাই বা বায়ুথলি। তো এই যে পুরো ব্রাঞ্চিং নেটওয়ার্ক অফ ব্রঙ্কাই, যে ব্রঙ্কাই এর এতগুলি ডিভিশন, তাই তো, সেকেন্ডারি টারশিয়ারি কি কি ব্লা ব্লা ব্লা, এন্ড ব্রঙ্কিওলের এতগুলি ডিভিশন, ইনিশিয়াল থেকে শুরু করে একদম শেষে টার্মিনাল অবধি, এবং আলটিমেটলি গিয়ে কোথায় খুললো, অ্যালভিওলাইতে। এই সব কিছু মিলেই পুরো ফুসফুস তৈরি হয়। এরকম না ফুসফুসে শুধুমাত্র অ্যালভিওলাই রয়েছে, দেখো ফুসফুসে যেমন প্রাইমারি ব্রঙ্কিয়াল রয়েছে, টারশিয়ারি ব্রঙ্কিয়াল রয়েছে, সেমনি আলটিমেটলি টার্মিনাল ব্রঙ্কিয়াল এবং অ্যালভিওলাইও রয়েছে। এবার ফুসফুসের গঠন যদি দেখি, ফুসফুস কি, ফুসফুস হচ্ছে একটি আহ দ্বিস্তরীয় প্লিউরা দিয়ে ঢাকা থাকে। ইট ইস কভার্ড বাই ডাবল ইয়ার প্লিউরা, দ্বিস্তরীয় প্লিউরা দিয়ে ঢাকা থাকে, এবং দুটো প্লিউরা মাঝখানে, এই যে দুটো দেখছো, এটা একটা বাইরের প্লিউরা, দুটো প্লিউরা মাঝখানে কি থাকছে, ইন্টারপ্লিউরার স্পেস, যেখানে প্লিউরাল ফ্লুইড থাকে। প্লুরাল ফ্লুইডের কাজ কি, প্লুরাল ফ্লুইড বা প্লুরাল তরলের কাজ কি? প্লুরাল তরলের কাজ হচ্ছে, যখন আমরা জানি আমরা যখন শ্বাস নিই, ফুসফুসগুলো এক্সপ্যান্ড করে, ফুসফুসগুলো বিস্তৃত হবে, কারণ অ্যালভিওলাই গুলো এরকম বাতাস আসবে, এরা ফুলে যাবে, রাইট? এটা যখন ফুলে যাবে তো ফুসফুস এক্সপ্যান্ড করবে বা বিস্তৃত হবে। এবার যদি ফুসফুস বিস্তৃত হয় তো ফুসফুসের চান্স তো রয়েছে যে এগিয়ে ঘষা, ঘর্ষণ হতেই পারে, রাইট? যে চেস্ট ওয়াল রয়েছে, বক্ষগহ্বর রয়েছে তার সাথে। তো এই জিনিসটাকে রক্ষা করার জন্য এই প্রোটেক্টিভ মেমব্রেন রয়েছে প্লিউরা। আর দুটো প্লিউরা লেয়ার, যদি প্লিউরা দিয়ে ঘষণ না খেয়ে যায়, বা প্লিউরা থেকে যদি এমন কোনো প্লিউরা গিয়ে এখানে আঘাত হলো, প্লিউরাতে কিছু হলে সে আঘাতটা ডাইরেক্টলি তো ফুসফুসে ফেলতে পারে, যাতে এই যে প্রোটেকশনের জন্য এই বিস্তৃতির সময় যেন কোনো রকম ঘর্ষণ তৈরি না হয় বা কোনো রকম ড্যামেজ না হয়, তার জন্য এখানে কি রয়েছে, প্লুরা তরল। এটা কি করে, একটা লুব্রিক্যান্টের মতো কাজ করে। ইট রিডিউসেস দ্য ফ্রিকশন অন লাং সারফেস। এটা কি করে, ফুসফুসের তরল, ফুসফুস তলে ঘর্ষণটাকে হ্রাস করে। ওকে, আর বাইরের যে প্লুরাল মেমব্রেন রয়েছে, বহিঃপ্লীুরাত পর্দাটা, সেটা আমরা জানি একদম থোরাসিক ক্যাভিটি, থোরাসিক লাইনিং বা একদম
বক্ষ আবরণের সঙ্গে নিবিড়ভাবে সংলগ্ন থাকে। আর অন্যদিকে ইনার প্লুরাল মেমব্রেন যেটা, সেটা আমাদের লাং সারফেস, অর্থাৎ ফুসফুসীয় তলের সাথে। তাহলে দুটো লেয়ার রয়েছে ফুসফুসের প্লুরাল, তার মধ্যে ইনারটা হচ্ছে ফুসফুসের সাইডে আর আউটারটা হচ্ছে বক্ষ আবরণের দিকে। ক্লিয়ার? আর দুটোর মাঝখানে কি রয়েছে? প্লিউরাল ফ্লুইড বা প্লুরাতল। ক্লিয়ার? চলো নেক্সট। এবার এই যে আমাদের বহিঃ নাসারন্ধ্র থেকে শুরু করে, রাইট, আমি এখান থেকে দেখালাম বহিঃ নাসারন্ধ্র থেকে শুরু করে, স্টার্টিং ফ্রম হিয়ার, বহিঃ নাসারন্ধ্র থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিউল বা প্রান্তীয় উপকলম শাখা অব্দি, এই পার্টটার মধ্যে কোন রকম বায়ুর আদান প্রদান হয় না কোনো সার্ফেসের সাথে। তো এই পুরো পার্টটাকে বলে কন্ডাক্টিং পার্ট বা পরিবাহী অংশ। আর অন্যদিকে অ্যালভিওলাই বা বায়ুথলি এবং তার যে নালীগুলো রয়েছে, তার নালিকাগুলি রয়েছে, সেগুলো আমরা কি জানি? সেগুলো হচ্ছে রেসপিরেটরি বা এক্সচেঞ্জ পার্ট হিসেবে কাজ করে। তাহলে সেগুলি কাজ করে কিসে? গ্যাসীয় বিনিময় অঞ্চল হিসেবে কাজ করে। ওকে, তাহলে দুটো অংশ, একটা হচ্ছে পরিবাহী অংশ আর একটা হচ্ছে গ্যাসের বিনিময়কারী অঞ্চল। ঠিক আছে? পরিবাহী অংশের মধ্যে কি থাকবে? এক্সটার্নাল নস্ট্রিল থেকে শুরু করে পুরো টার্মিনাল ব্রঙ্কিউল অব্দি, অর্থাৎ বহির্নাসারন্ধ্র থেকে শুরু করে প্রান্তীয় উপকলম শাখা অব্দি। যেহেতু এই অংশে কোন রকম গ্যাসের আদান প্রদান হয় না, তাই এই অংশকে আমরা বলি পরিবাহী অংশ। পরিবাহী অংশ। আর ফাইনালি অ্যালভিওলাই এর ডাক এবং এই যে আদার কনস্টিটিউয়েন্ট পার্ট গুলো, এগুলোকে মিলে কি তৈরি হয়? সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের এক্সচেঞ্জিং পার্ট বা রেসপিরেটরি পার্ট, আদান প্রদানকারী অংশ বা বিনিময়কারী অংশ বলতে পারো। দ্যাট ইজ বিনিময়কারী অংশ। বিনিময়কারী অংশ। চলো, পরিবাহী অংশের কাজ কি? পরিবাহীর অংশের কাজ হচ্ছে শুধুমাত্র আহ বায়ুমণ্ডলীয় বায়ুকে বায়ুথলি অবধি পৌঁছে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে যে বিজাতীয় বস্তুগুলি রয়েছে, ফরেন পার্টিকেল, যে বিজাতীয় বস্তুগুলির অপসারণ করা, বায়ুকে আর্দ্র করে তোলা অর্থাৎ হিউমিডিফাই করা, এবং তার সঙ্গে আমরা জানি বায়ুমণ্ডলে যে বায়ুটা আসছে হতে পারে কেউ একটা ডিজার্টের মধ্যে রয়েছে বা খুব হাই টেম্পারেচার অঞ্চলে রয়েছে। তো সেই হাই টেম্পারেচার বাতাস কি শরীরের মধ্যে যদি চলে আসে ড্যামেজ করতেই পারে, বা যদি খুব লো টেম্পারেচার থাকে সেটাও ড্যামেজ করতে পারে। তো আমাদের বডি টেম্পারেচার আনাও জরুরি। তো দ্যাটস ওয়াই এই কন্ডাক্টিং পার্টের কাজই, কন্ডাক্টিং পার্ট হচ্ছে কোনো ফরেন পার্টিকেল যদি দেখো নাকের মধ্যে আমাদের অনেক আহ, লোম রয়েছে, রাইট, এবং তার সঙ্গে অনেক মিউকাস মিউকাস গ্ল্যান্ড রয়েছে, যেগুলির কাজ কি? কোনো ফরেন পার্টিকেল যদি এসে যায় বা কোনো একটা অবিজাতীয় বস্তু হলে সেটাকে আটকে দেওয়া, তারপর বায়ুকে আর্দ্র করে তোলা, হিউমিডিফাই করা, শুষ্ক বায়ুর যেটা ক্ষতি করতে পারে সেটাকে হিউমিডিফাই করা, এবং হিউমিডিফাই এর মাধ্যমে সেটাকে বডি টেম্পারেচারে আনা, বডির যে আমাদের দেহের যে তাপমাত্রা সেই তাপমাত্রার মধ্যে আনা, যাতে কোনো ক্ষতি না হয়। দেহের তাপমাত্রা আনে, এই তিনটে কাজ হচ্ছে পরিবাহী অংশের কাজ। আর আলটিমেটলি এক্সচেঞ্জ পার্ট, যে বিনিময়কারী অংশটা রয়েছে, সেই বিনিময়কারী অংশই হচ্ছে অ্যাকচুয়াল সাইট ফর অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ বিটুইন ব্লাড এন্ড অ্যাটমসফিয়ার। অর্থাৎ এটাই হচ্ছে সেই স্থান যেখানে রক্ত এবং বায়ুমণ্ডলীয় বায়ুর মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের প্রকৃত ব্যাপন ঘটে। ক্লিয়ার? আমরা রেসপিরেশনের ডেফিনেশন করেছিলাম। ট্রাকিয়ার কোনো ভূমিকা নেই বিনিময়ে, ট্রাকিয়ার ভূমিকা হচ্ছে পরিবহনে, পরিবাহী অংশ ট্রাকিয়া। ঠিক আছে? ওকে, নাও টকিং অ্যাবাউট লাংস, মেইন পার্ট যেটা ফুসফুস। সেই ফুসফুস কোথায় থাকে? থোরাসিক চেম্বারের মধ্যে বা বক্ষ গহ্বরের মধ্যে অবস্থিত, যেটা একটা খুবই সারিস্থানিক ভাবে দেখতে গেলে বায়ু নিরুদ্ধ প্রকোষ্ঠ, এয়ার টাইট চেম্বার। বা এয়ার টাইট চেম্বার, চেম্বার কেন জরুরি? এবার এয়ারটাইট চেম্বার কেন বলছি এটাকে দেখো। তুমি যদি বক্ষ গহ্বরকে ভালো করে লক্ষ্য করো, এখানে যদি দেখি, দেখাই বক্ষ গহ্বর, এটা বক্ষ গহ্বর। তো এই বক্ষ গহ্বরটি ডরসালি ভার্টিব্রাল কলাম, এখানে যদি সাইড ভিউ দেখাই তো এদিকে ভার্টিব্রাল কলাম গুলি রয়েছে। ওকে, ভেন্ট্রালি, তাহলে পৃষ্ঠদেশে মেরুদণ্ড, অঙ্গদেশে, অঙ্গদেশে কি রয়েছে? অঙ্গদেশে রয়েছে স্টারনাম, ল্যাটারালি পার্শ্বদেশে রয়েছে পাজর, রিবস,
অজর। আর নিচের দিকে রয়েছে ডোম শেপ সাইজের একটা ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা। সবগুলো মিলে পুরো বক্ষ গহ্বরটাকে একটি অ্যানাটমিক্যাল এয়ার টাইট চেম্বার বা বায়ু নিরুদ্ধ প্রকোষ্ঠে তৈরি কনভার্ট করে ফেলে। এবার এই গঠনটা কেন জরুরি, বা ফুসফুসের শারীরিক অবস্থান এমন কেন হওয়াতে কি লাভ হয়? এর ফলে যদি থোরাসিক ক্যাভিটিতে বা আমার যে বক্ষ গহ্বরের যে রয়েছে, বক্ষ গহ্বরে যদি একটু আমি কোনোভাবে আয়তনের পরিবর্তন ঘটাই, তাহলে সেটা ফুসফুসীয় গহ্বরের মধ্যে বা পালমোনারি ক্যাভিটির মধ্যে রিফ্লেক্ট হবে, প্রতিফলিত হবে, তাই তো? এবং এই শ্বাসকার্যের জন্য, আর আমরা জানি আমরা কিছু কিছু প্রাণী রয়েছে যারা, যাদের আমাদের ফুসফুসে ফুসফুসে কোনো মাসেল নেই, রাইট? তো ফুসফুস নিজের আয়তন তো চেঞ্জ করতে পারবে না। তো এই আয়তনটা চেঞ্জ করা জরুরি, কারণ আমরা যদি আয়তন চেঞ্জ করি, আমি পরবর্তীতে দেখাবো, যখন ভলিউম বা আয়তন বৃদ্ধি পাবে তখনই প্রেসার ডিক্রিজ হবে, চাপ হ্রাস পাবে, ফলে বায়ুমণ্ডল থেকে বাতাস প্রবেশ করবে, রাইট? তো আয়তন পরিবর্তন করা খুবই জরুরি। তো আয়তন পরিবর্তনের জন্যই খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এয়ার টাইট চেম্বার বা বায়ুনিরুদ্ধ প্রকোষ্ঠ তৈরি করা। ফলে আমি বক্ষ গহ্বর চেঞ্জ করতে পারি, আমরা আমাদের ডায়াফ্রামকে মুভমেন্ট করাতে পারি, আমরা আমাদের স্টার্নামকে মুভমেন্ট করাতে পারি, বিকজ এগুলো সব পেশির সঙ্গে যুক্ত। তো এদেরকে যখন আমি মুভমেন্ট করাবো, এদের যদি আমি এরকম মুভমেন্ট করাই, এটা তো মুভমেন্ট, এদেরকে যদি আমি মুভমেন্ট করাই, এদেরকে যদি মুভমেন্ট করাই, তাহলে বক্ষ গহ্বরে চেঞ্জ হবে। বক্ষ গহ্বরের আয়তনে চেঞ্জ হলে সেই বক্ষ গহ্বরের আয়তন কোথায় চেঞ্জ? ফুসফুসের আয়তন চেঞ্জ করবে। ফুসফুসের আয়তন চেঞ্জ করলে ব্রিদিং বা শ্বাস প্রশ্বাস ঘটবে, শ্বাসকার্য সম্পন্ন হবে, রাইট? এবার আসছি আলটিমেটলি শ্বসন। শ্বসন প্রক্রিয়ায় কিছু নিম্নলিখিত ধাপ রয়েছে, 5টা ধাপ বাড়াবো। কি কি? ফার্স্ট, ব্রিদিং বা শ্বাসকার্য, যেটাকে আমরা বলি শ্বাসকার্য, বা একে অনেক সময় বলা হয় ফুসফুসীয় বায়ু চলাচল। ফুসফুসীয় বায়ু চলাচল, যার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে বায়ু ভিতরে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ুথলির বায়ুগুলি বাইরে নির্গত হয়। অক্সিজেন ইন, কার্বন ডাই অক্সাইড আউট। নেক্সট প্রসেস কি? এবার অ্যালভিওলাই অব্দি না হয় এলো, সেটা মেনে নিলাম যে পৌঁছালো অ্যালভিওলাইতে, তোমাদের বায়ুথলিতে। তারপর কি হবে? তারপর সেই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এই বায়ুথলির পর্দার মধ্যে দিয়ে এটার ব্যাপন ঘটা। ব্যাপন হয়ে কোথায় যাবে? ব্লাডের কাছে, রক্তের কাছে, ডিফিউশন হয়ে গেল। তারপর সেই রক্তের মধ্যে চলে এলো, সেই অক্সিজেন গুলি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, এবং সেটা আবার কি হবে? পরিবাহিত হবে। এবার রক্তের মাধ্যমে গ্যাসীয় বস্তু পরিবহন হবে, এবং ফাইনালি রক্ত সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আর কার্বন ডাই অক্সাইড লেস, কার্বন ডাই অক্সাইড বিহীন রক্তটা যখন, মানে শুদ্ধ বিশুদ্ধ রক্ত যখন পৌঁছালো কোথায়? কোষের মধ্যে। কোষের মধ্যে হচ্ছে শ্বসন প্রক্রিয়া, এখানে মেটাবলিজম বিভাগ চলছে সবসময়। তো অক্সিজেন ইউটিলাইজ হবে আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো আবার এখানে কি হবে? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হবে, এবং যে অক্সিজেন গুলি আসলো সেই অক্সিজেন গুলি এবার কোষ নিজের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ার জন্য ব্যবহার করবে আর কার্বন ডাই অক্সাইডকে উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড নির্গমন করবে। এটাকে আমরা বলি সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন। অলরেডি আমরা ডিসকাস করেছি এটা, প্লান্ট রেসপিরেশন, রাইট? তো এখানে আমাদের জানা কি জরুরি? এই 4টে স্টেপ, কিভাবে আসছে অর্থাৎ ব্রিদিং প্যাটার্নটা, শ্বাসকার্যের ঘটনাটা, দেন কিভাবে বায়ুথলির পর্দা বরাবর এর ব্যাপন হচ্ছে, আলটিমেটলি কিভাবে বায়ু রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এবং কোষের পর্দার মধ্যে ব্যাপন। ফার্স্ট আসছি শ্বাসক্রিয়া পদ্ধতিটা বা মেকানিজম অফ ব্রিদিং, যেটাকে আমরা বললাম, বা অপর নাম হচ্ছে ফুসফুসীয় বায়ু চলাচল। তো এই ফুসফুসীয় বায়ু চলাচলের পদ্ধতিটা দেখছি। আমরা জানি শ্বাসকার্যের মধ্যে 2টি ধাপ রয়েছে প্রধানত, সেগুলি হচ্ছে প্রশ্বাস আর নিঃশ্বাস, ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। ইন্সপিরেশন বা প্রশ্বাস, প্রশ্বাসকালে কি হয়? বায়ুমণ্ডলীয় বায়ুগুলিকে
দেহের ভিতরে প্রবেশ করে। আর নিঃশ্বাসকালে কি হয়, ফুসফুসীয় বায়ু বায়ুথলি থেকে বায়ুথলি বায়ুগুলো বেরিয়ে যায়। তো এই যে বায়ুর আদান প্রদান বায়ুমণ্ডল এবং ফুসফুসের মধ্যে, এটা কিভাবে হয়? এটা হয় একটা প্রেসার গ্রেডিয়েন্ট বা চাপের নতিমাত্রা। আমরা জানি যদি একটা আমরা গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা তৈরি করতে পারি চাপের, কাদের মধ্যে ফুসফুস আর বায়ুমণ্ডলের মধ্যে, তাহলে বায়ু, আমরা জানি বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সবসময় যায়। এটা তো ছোটবেলায় পড়ে আসছি, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায় সবসময় বায়ু, রাইট? উচ্চচাপ থেকে নিম্নচাপ, এই যে চাপের নতিমাত্রাটা তৈরি করা হলো প্রেসার গ্রেডিয়েন্ট, এইটা তৈরি করা জরুরি কাদের মাঝখানে? ফুসফুস আর অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। এবার আহ প্রশ্বাস প্রক্রিয়াটি কখন হয়? প্রশ্বাস প্রক্রিয়াটি হয় যখন ফুসফুসের মধ্যে যে চাপ রয়েছে, ফুসফুসীয় চাপটি, অন্তঃফুসফুসীয় চাপ ইন্টারপালমোনারি প্রেসার, এটি অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে কম। তো আমি এভাবে লিখছি, পি অ্যালভিওলার ইজ লেস দ্যান পি অ্যাটমসফিয়ারিক। যখন ফুসফুসের অন্তঃফুসফুসীয় চাপ, যখন আমি কি বলেছিলাম সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু পরিবাহিত হয়, তাহলে যখন বাইরে চাপ বেশি ভিতরে চাপ কম, তাহলে সেখান থেকে বায়ু ভিতরে যাবে, তাহলে সেটা হচ্ছে প্রশ্বাস প্রক্রিয়া। আর অন্যদিকে নিঃশ্বাস কি? যখন ফুসফুসীয় চাপটা বেশি হবে বায়ুমণ্ডলের থেকে। ইজ ইট ক্লিয়ার? ইন্টারপালমোনারি প্রেসার ইজ হায়ার দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার এইটা হয় কার মাধ্যমে? এর জন্য রয়েছে মধ্যচ্ছেদা, ডায়াফ্রাম, এবং একটা পেশির সমষ্টি, সেগুলি হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল। ইন্টারকস্টাল বা পাঁজর মধ্যস্থ যে পঞ্জরাস্থি গুলো রয়েছে, ইন্টারকস্টাল বা এদেরকে বলে পাঁজরাস্থি। ইন্টারকস্টাল কিছু মাসেল রয়েছে। ইন্টারকস্টাল কেন বলি? দুটো রিবের মাঝখানে থাকে এরা, এই পেশিগুলি। এবার যারা বাইরের দিকে থাকে তার এক্সটার্নাল, যারা ভিতরের দিকে রয়েছে তার ইন্টারনাল। তো এক্সটার্নাল ইন্টারনাল এরকম কিছু ইন্টারকস্টাল মাসেল রয়েছে রিবস এর মাঝখানে। আর হচ্ছে তার সঙ্গে ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা। এরা এই পুরো নতিমাত্রা সৃষ্টিতে সাহায্য করে। কিভাবে করে দেখো, কেন সি দ্যাট ইজ ডায়াগ্রাম। প্রশ্বাসের সময় ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে যায়, মধ্যচ্ছেদাটি কি করলো? সংকোচন। অন্যদিকে এক্সটার্নাল ইন্টারকস্টাল, এরও সংকোচন হলো। ফলে পাজর আর স্টার্নাম, যেহেতু এর সাথে এরা বাইন্ডেড থাকে, তো এদেরও, এরা কি হবে? উত্তোলন, এরা উপরের দিকে উঠে যাবে। ডায়াফ্রাম নিচের দিকে চলে গেল, আর এই পাজর আর স্টার্নাম উপরের দিকে উঠে গেল। ফলে রিবকেজ ক্যাভিটিটা বেড়ে যাবে না, বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যাবে। তাহলে বক্ষ গহ্বরের আয়তনটা বৃদ্ধি পেল। আয়তন বৃদ্ধি পেলে আমরা যদি বক্ষ গহ্বরের আয়তন ডিরেক্টলি কার সঙ্গে রিলেটেড? ফুসফুসি আয়তন। ফুসফুসি আয়তন বৃদ্ধি পেল। পিভি ইজ কনস্ট্যান্ট, এটুকু তো আমরা তোমার বয়েলস ল থেকে পড়েছো। তাহলে আয়তন যদি বাড়ে চাপ কমে যাবে, তাহলে ফুসফুসের মধ্যে চাপ হ্রাস পেয়ে যায়। ফলে বাইরে থেকে বাতাস বা বায়ু প্রবেশ করবে। কতক্ষণ অবধি? যতক্ষণ অবধি চাপটা সমান না হয়ে যায় বায়ুমণ্ডল আর ফুসফুসের মধ্যে। এটা ছিল অ্যাক্টিভ প্রসেস, কারণ এখানে কন্ট্রাকশন হচ্ছে। এবার নেক্সট হচ্ছে একটা প্যাসিভ প্রসেস, সেটা হচ্ছে নিঃশ্বাস, এক্সপিরেশন, যেখানে ডায়াফ্রাম গুলি নিজের জায়গায় ফিরে আসে, প্রসারণ এবং ধনুকের মতো উপরের দিকে বেঁকে গেল এরকম করে। পাঁজর এবং স্টার্নাম গুলি তার নিজের পজিশনে ফিরে আসছে, নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ফলে বক্ষ গহ্বরের আয়তন হ্রাস পায়, ফুসফুসীয় আয়তন হ্রাস পায়। এবং ভি যদি ডিক্রিজ করে, পি ইনক্রিজ হবে, তাহলে চাপ বৃদ্ধি হবে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। তাই বায়ু এবার বায়ুমণ্ডলের মধ্যে বেরিয়ে যাবে, ফুসফুস থেকে বায়ু নির্গমন হবে। ক্লিয়ার? তাহলে এটাই পুরো লেখা রয়েছে এখানে। ইন্সপিরেশন শুরু হলো কিভাবে? মধ্যচ্ছেদা সংকোচনের মাধ্যমে। মধ্যচ্ছেদা যদি সংকোচন করে, মধ্যচ্ছেদা সংকোচন হলে বক্ষ গহ্বরের আয়তনটা বৃদ্ধি পাবে। কোন দিকে? উপর নিচে, এই গঠনটা, রাইট?
তো প্রশ্বাস প্রক্রিয়াটি কিভাবে শুরু হলো বা ইন্সপিরেশন প্রক্রিয়াটি কিভাবে শুরু হয়? এটি শুরু হয় যখন মধ্যচ্ছেদা সংকোচন হয়। এবার মধ্যচ্ছেদা সংকোচন হলে বক্ষ গহ্বরের আয়তনটি উপর নিচে, তাই তো? এই হ্যাঁ, দেখো, যখন মধ্যচ্ছেদা সংকোচন হলো তখন বক্ষ গহ্বর তার আয়তন কোন দিকে বৃদ্ধি পায়? সম্মুখ পশ্চাৎ দিকে হলো। আর অন্যদিকে যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল, আগে বলেছিলাম বহিস্থ যে পঞ্জরাস্থিগুলো রয়েছে দুটো পাঁজরের মধ্যে থাকে বলে ইন্টারকস্টাল বলি, এই পঞ্জরাস্থিগুলি যখন সংকোচন হবে তখন পাঁজরগুলি বা স্টার্নাম এগুলি উপরের দিকে উঠে আসবে। ফলে এই যে ডরসো ভেন্ট্রাল যেটা রয়েছে, ক্যান ইউ সি ডরসো ভেন্ট্রাল, এদিকে ডরসো সাইড, এদিকে ভেন্ট্রাল সাইড, এই ডরসো ভেন্ট্রাল সাইডটা, তাই তো? তাহলে অঙ্কীয় পৃষ্ঠ বরাবর এর আয়তন বৃদ্ধি পায়। তাহলে অগ্রপশ্চাৎ দিকেও বৃদ্ধি পাচ্ছে, আর এদিকে অ্যান্টারোপস্টেরিয়র দিকেও বৃদ্ধি পাচ্ছে, আবার ডরসো ভেন্ট্রাল দিকেও ইনক্রিজ হচ্ছে। তো ওভারঅল থোরাসিক ভলিউম বা বক্ষগহ্বরের আয়তনটা বৃদ্ধি পায়। বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পেলে সেটা ডাইরেক্টলি প্রতিফলিত হবে কোথায়? ফুসফুসি আয়তনে। ফুসফুসি আয়তন বৃদ্ধি পেলে ফুসফুসের মাঝখানে চাপটা, তাই তো, অন্তঃফুসফুসের চাপ হ্রাস পায়। অন্তঃফুসফুসের চাপ হ্রাস পেয়ে পেয়ে যখন এটি বায়ুমণ্ডলের চাপের তুলনায় কমে যায়, ফলে তার প্রভাবে কি হয়? বায়ুমণ্ডল থেকে বায়ু ফুসফুসের মধ্যে প্রবেশ করে। ওকে, আর প্রশ্বাস প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এবার প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হলো, এটা যদি পুরো আমরা জানি রেসপিরেশন 5 সেকেন্ড ধরে হয়, এটা মনে রাখবো। তার মধ্যে 2 সেকেন্ড হয় ইন্সপিরেশন আর 3 সেকেন্ড হচ্ছে এক্সপিরেশন। ইন্সপিরেশন একটা প্যাসিভ প্রসেস, রাইট? তো যে মধ্যচ্ছেদাটি সংকুচিত হয়েছিল সেটা যখন প্রসারিত হয়ে সেটা প্রসারিত হবে, বা পাঁজরাস্থিগুলো যে ইন্টারকস্টাল মাসল গুলো রয়েছে সেগুলি যখন তাদের নিজের নিজের জায়গায় ফিরে আসে, তখন বক্ষ গহ্বরের আয়তন হ্রাস পায়। ফলে ফুসফুসের আয়তন হ্রাস পায়, এর ফলে অন্তঃফুসফুসীয় চাপ বৃদ্ধি পায়। এবং এই চাপটা বৃদ্ধি পেয়ে যখন বায়ুমণ্ডল চাপের থেকে বেশি হয়ে যাবে, তখন সেখানে বায়ু নির্গমন হবে ফুসফুস থেকে বায়ুমণ্ডলের মধ্যে। এই প্রক্রিয়াটিকে বলছি নিঃশ্বাস প্রশ্বাসের নিঃশ্বাস। আমরা জানি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, তাই তো, আমরা কি করতে পারি? আমরা আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাসের ক্ষমতাকে বাড়াতে পারি। আমি চাইলে বেশি বেশি করে শ্বাস নিতে পারি। আমি যেতে গেলে দেখতে তো প্রশ্বাস অনেকক্ষণ ধরে আমি প্রশ্বাস নিতে পারি, আমি তত ডিউরেশন বাড়াতে পারি, আমি স্ট্রেন্থ বাড়াতে পারি। তো আমাদের কাছে অ্যাবিলিটি রয়েছে, আমাদের কাছে সক্ষমতা রয়েছে যে আমরা প্রশ্বাস নিঃশ্বাসের ক্ষমতা আমরা বাড়াতে পারি। এবং এটা কার মাধ্যমে হয়? এটা কিছু অতিরিক্ত পেশি রয়েছে আমাদের আমাদের অ্যাবডোমেনের মধ্যে বা আমাদের উদরের মধ্যে অবস্থিত কিছু অতিরিক্ত পেশির মাধ্যমে আমরা এই ক্ষমতা বাড়াতে পারি। ঠিক আছে? এবার একটা সুস্থ স্বাভাবিক মানুষ প্রতি মিনিটে প্রায় 12 থেকে 16 বার শ্বাসকার্য চালায়, তাই তো? তো স্পাইরোমিটার যন্ত্র ব্যবহার করে শ্বাসক্রিয়ায় ব্যবহৃত বায়ুর আয়তন পরিমাপ করা যেতে পারে। এবং স্পাইরোমিটার নামে একটা যন্ত্র রয়েছে, এই যন্ত্রের মাধ্যমে আমরা এই ব্রিদিং মুভমেন্ট গুলি বা এই শ্বাসক্রিয়ায় ব্যবহৃত বিভিন্ন বায়ুর আয়তনগুলো মেজার করতে পারি। এবং এই বায়ুর আয়তনগুলো পরিমাপ করা কেন জরুরি? অনেক সময় ফুসফুসের ঠিকভাবে কাজ করছে কিনা, তাই তো, ফুসফুসের কার্যাবলীকে নিরূপণ করার জন্য অনেক সময় স্পাইরোমিটার ব্যবহার করা হয় ফুসফুসের আয়তনটাকে পরিমাপ করার জন্য। ঠিক আছে? তো আমার মনে রাখবো, নর্মাল মানুষ প্রত্যেক মিনিটে কতবার নিঃশ্বাস নেয়? অনেকে ভুল করে 72 বলে দেয়, তো হার্টবিটের সাথে ফিক্স করে নয়, 12 থেকে 16 বার। তাই তো? তো এভারেজ 5 সেকেন্ড ধরে একটা পুরো ইন্সপিরেশন এক্সপিরেশন সাইকেল চলে, যেখানে ইন্সপিরেশন 2 সেকেন্ড ধরে, এক্সপিরেশন 3 সেকেন্ড ধরে, এভারেজ এটাই হয়। ঠিক আছে? নেক্সট আসছি সেই শ্বাসকার্যের আয়তন, যেটা আমরা বললাম স্পাইরোমিটার দিয়ে মেজার করা হয়। এবং এই প্রসেসটাকে বলা হয় স্পাইরোমেট্রি। এই মেজারমেন্টের প্রসেসটা, পরিমাপের পদ্ধতিটাকে বলে স্পাইরোমেট্রি, যেখানে আমরা রেসপিরেটরি ভলিউম এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটি, শ্বাসকার্যের আয়তন এবং ক্ষমতা নির্ধারণ করি। কিভাবে? দেখো, তো প্রথম যে আয়তনটি আসে নাম, সেটা হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমের বাংলা যদি বলতে যাই, তো এর আরেকটি নাম হচ্ছে প্রবাহী বায়ুর পরিমাণ। প্রবাহী বায়ু প্রত্যেক প্রত্যেকবার শ্বাসকার্যের মাধ্যমে কতটা বায়ু প্রবাহিত হয়, লাইক দ্যাট। তাই তো? তার মানে দেখো, ওটাই বলছি যে স্বাভাবিক প্রশ্বাস ও নিঃশ্বাসকালে, স্বাভাবিক রেসপিরেশন বা স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাসকালে যতটি যে পরিমাণ বায়ু গ্রহণ বা বর্জন করা হয়, ইন্সপায়ার্ড আর এক্সপায়ার্ড, সেটাকে আমরা বলি প্রবাহী বায়ু পরিমাণ। এবং এটা সাধারণত কতটুকু হয়? 500 মিলিলিটার, 500 মিলিলিটার।
একজন সুস্থ স্বাভাবিক মানুষ তাহলে প্রত্যেক মিনিটে 12 থেকে 16 বার, 12 থেকে 16 × 500 করো, অ্যাপ্রক্সিমেটলি 6,000 থেকে 8,000 মিলিলিটার আসবে। তাহলে 6 লিটার থেকে 8 লিটার বায়ু প্রত্যেক মিনিটে। প্রত্যেক মিনিটে এতটা মানুষ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ এতটুকু বায়ু গ্রহণ বা বর্জন করতে পারে। ওকে, নেক্সট আসছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা প্রশ্বাস ক্রিয়ায় অতিরিক্ত বায়ু পরিমাণ। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, প্রশ্বাস ক্রিয়া অতিরিক্ত বায়ু পরিমাণ। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রশ্বাস ক্রিয়া অতিরিক্ত যে পরিমাণ বায়ু, মনে করো আমি সাধারণভাবে 500 আমার এতটা নর্মালি শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। এবার কেউ একটা মানুষ যদি বলপূর্বক ভাবে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করে, সে কতটা পরিমাণ নিতে পারবে? অতিরিক্ত বলপূর্বক করে সে ম্যাক্সিমাম যতটা পরিমাণ অ্যাডিশনাল ভলিউম, অতিরিক্ত যে পরিমাণ বায়ু সে গ্রহণ করতে পারে, সেটিকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। মানে এত সে নিতে পারে কিন্তু সাধারণ অবস্থায় নেয় না, তাই তো বলপূর্বক ভাবে সে নিতে পারবে। সেটা কতটা? সেটা হয় 2500 থেকে 3,000 মিলিলিটার। এটা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ। তাহলে নিঃশ্বাস ক্রিয়ারও অতিরিক্ত বায়ু পরিমাণ হবে, নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এটা কি? এটা হচ্ছে একজন মানুষ তার নিঃশ্বাস ক্রিয়া অতিরিক্ত যে পরিমাণ বায়ু বলপূর্বক ভাবে যতটা বর্জন করতে পারবে, সেটা কত? সেটা হয় 1,000 থেকে 1,100। আরেকটা লাস্ট ভলিউম, আরেকটা আয়তন আমরা জানি, সেটা হচ্ছে অবশিষ্ট বায়ু, রেসিডুয়াল অবশিষ্ট বায়ুর পরিমাণ। দেখো, এটা হচ্ছে বলপূর্বক ভাবে নিঃশ্বাসের পরও, সাধারণভাবে আমি একদম বলপূর্বক ভাবে বায়ু বর্জন করলাম, কিন্তু তারপরেও একটা পরিমাণ বায়ু ফুসফুসের মধ্যে থেকে যায়, সেটাকে বলা হয় অবশিষ্ট বায়ু। এটা কতটা হয়? 1,100 থেকে 1,200 মিলিলিটার। এবার এই বায়ুটা কেন জরুরি? মনে করো যদি বলপূর্বক ভাবে আমি যদি বর্জন করে সব বায়ু বের করে দিতে পারি, তাহলে তো যে বায়ুথলিগুলো রয়েছে সেগুলো কোলাপস করে যাবে না? বায়ুথলিগুলো তো তখন মানে নষ্ট হয়ে যাবে, সব বাতাস বেরিয়ে যায়। তো এই অবশিষ্ট পরিমাণ বায়ুটা থাকে এই বায়ুথলির আকারগুলোকে মেনটেন করে রাখার জন্য, আকারগুলিকে ঠিকভাবে রাখার জন্য। ঠিক আছে? এবার রেসপিরেটরি ভলিউম বা বায়ুর পরিমাণ সম্বন্ধে আমাদের আইডিয়া চলে গেল। বাট ইন কেস অফ অ্যাসেসমেন্ট, লাইক আমরা যখন ডায়াগনোসিস করি ক্লিনিক্যাল কেসে, সেখানে পালমোনারি ক্যাপাসিটি জরুরি হয়। পালমোনারি ক্যাপাসিটি কি? পালমোনারি ক্যাপাসিটি হচ্ছে মানুষের শ্বাস দেখলাম, হচ্ছে বায়ুর আয়তনগুলি দেখলাম, রাইট? শ্বাস শ্বাসকার্যের আয়তনগুলি। এবার দেখছি শ্বাসকার্যের ক্ষমতা, রাইট? যেমন একটা ক্ষমতা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, অর্থাৎ তার প্রশ্বাস ক্ষমতার কতটা। এই ক্ষমতাগুলি বিভিন্ন কাজ জরুরি, যেমন বিভিন্ন কন্ডিশনে এগুলো হ্রাস পায় বা বৃদ্ধি পায়, ঠিক আছে? বিভিন্ন ক্লিনিক্যাল কন্ডিশন। প্রশ্বাস ক্ষমতা, প্রশ্বাস ক্ষমতা কি? প্রশ্বাস ক্ষমতা হচ্ছে স্বাভাবিক নিঃশ্বাস প্রক্রিয়া। মনে করো একটা মানুষ সাধারণ নিঃশ্বাস, স্বাভাবিক নিঃশ্বাস নিল, স্বাভাবিক নিঃশ্বাসের পরে একটা মানুষ কতটা পরিমাণ বায়ু গ্রহণ করতে পারবে প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে। এবার সে যদি কতটা করতে পারে, তো তার কাছে চান্স রয়েছে বলপূর্বক ভাবে গ্রহণ করার। তাহলে এটা কি আসবে? এটাতে টাইডাল ভলিউম তো আসবেই, তার সঙ্গে যে অতিরিক্ত পরিমাণ সে গ্রহণ করতে পারে সেটা, টিভি প্লাস আইআরভি ইজ ইকুয়াল টু আইসি। এর পরিমাণ কত হবে? 500 প্লাস 1200 প্লাস 300, এরকম টাইপের। সো ইট উইল বি অ্যারাউন্ড 300 থেকে 3,500। এক্সপিরেটরি ক্যাপাসিটি বা নিঃশ্বাস ক্ষমতা, বলো নিঃশ্বাস ক্ষমতা নিজেকে বলো। নিঃশ্বাস ক্ষমতা সাধারণ একটা প্রশ্বাস ক্রিয়ার পর আমি সাধারণভাবে প্রশ্বাস নিয়ে নিয়েছি, এরপরে সে ম্যাক্সিমাম কতটা বের করতে পারবে, তাহলে বল, তাহলে সে কতটা পরিমাণ বায়ু বর্জিত করতে পারে, তাহলে তার মধ্যে কি আসবে? টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ক্লিয়ার? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। হোয়াট ইজ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বা এর আরেকটি নাম হচ্ছে ক্রিয়াোপযোগী অবশিষ্ট বায়ু পরিমাণ। হোয়াট ডাজ ইট মিন? নামটা দেখো তাহলে বুঝতে পারবে। ক্রিয়াোপযোগী অবশিষ্ট বায়ু পরিমাণ, এটা হচ্ছে স্বাভাবিক নিঃশ্বাস। মানে একটা মানুষ স্বাভাবিক নিঃশ্বাস কার্য করলো, তাই তো? তো সেই স্বাভাবিক নিঃশ্বাস কার্যের পরে যতটা পরিমাণ বায়ু ফুসফুসের মধ্যে অবশিষ্ট থাকে, কারণ সে দেখো, আমি একটা গ্রাফে একটু পরে দেখাচ্ছি গ্রাফে। মনে করো সাধারণত মানুষ 500 ml টাইডাল ভলিউম সে রিলিজ করলো, এবার সে বলপূর্বক ভাবে কিছুটা রিলিজ করতে পারতো,
তার কাছে সেই ক্ষমতা রয়েছে ছিল। যে এক্সপিরিটিভ রিজার্ভ ভলিউম যেটা ছিল, বা যেটা অতিরিক্ত পরিমাণ নিঃশ্বাস ক্ষমতা, যেটা নিঃশ্বাস যে পরিমাণ, বায়ু পরিমাণটা সেটা বের করেনি, তাহলে সেইটা আর তার সঙ্গে অবশিষ্ট বায়ু পরিমাণ যেটা লাংসের মধ্যে সবসময় থাকে, সেটা রেসিডুয়াল। এইটা হচ্ছে একটা সাধারণ নিঃশ্বাস কাজের পরে স্বাভাবিক নিঃশ্বাস কাজে এতটা পরিমাণ বায়ু সবসময় পড়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলছি ক্রিয়া উপযোগী। সাধারণভাবে এটাই থাকে। বলপূর্বক ভাবে বের করার পরেও যেটা থাকবে সেটা হচ্ছে অবশিষ্ট পরিমাণ। আর বলপূর্বক ভাবে যদি না করে, তাহলে সেই বলপূর্বক পরিমাণ আর তার সঙ্গে অবশিষ্ট, এই দুটো মিলে কি হয়ে যাবে? ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বলে। ক্রিয়া উপযোগী বা অবশিষ্ট বায়ুর পরিমাণ, এফআরসি। নাও দ্য নেক্সট কোশ্চেন ইজ ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এন্ড পারসন ক্যান ব্রিথ ইন আফটার ফোর্স এক্সপিরেশন। অর্থাৎ মনে করো একটা মানুষ বলপূর্বক নিঃশ্বাস করে দিয়েছে, তাহলে সব বের করে দিয়েছে যতটা সে পারতো, তারপরে সে ম্যাক্সিমাম কতটা অবধি নিতে পারবে, তাহলে সে বলপূর্বক বের করে দেওয়ার পরেও কতটা অবধি নিতে পারবে। দ্যাট মিনস এর মধ্যে পুরো ইআরভি আসবে, তার সঙ্গে টাইডাল ভলিউম, এবং তার সঙ্গে ইন্সপিরেটিভ বলপূর্বক ভাবে কত নেবে। বা এভাবে বলতে পারো বলপূর্বক ভাবে প্রশ্বাস নেওয়ার পরে সে কতটা পরিমাণ বায়ু পরিত্যাগ করতে পারে, সর্বাধিক পরিমাণ। আইআরভি প্লাস টিভি প্লাস টোটাল লাং ক্যাপাসিটি কি? একটা মানুষ বলপূর্বক প্রশ্বাস নিয়েছে, তারপরে তার ফুসফুসের মধ্যে যতটা পরিমাণ বায়ু থেকে গেল, সেটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। এবার এই লাস্টের ক্যাপাসিটি এক্সপ্লেন করার জন্য একটা গ্রাফ ড্র করতে চাই। ইফ ইউ ক্লিয়ার, লুক এট দিস। সাধারণভাবে আমরা এইটুকু বায়ু নিয়ে থাকি, মনে করো এটা 500, এতটা পরিমাণ বায়ু সাধারণ কন্ডিশনে একটা মানুষ নিয়ে থাকছে। এটা হচ্ছে নিঃশ্বাস, প্রশ্বাস, নিঃশ্বাস। এবার মনে হচ্ছে ম্যাক্সিমাম এতটা অব্দি নিতে পারে, এটা সে সাধারণ ভাবে নেয়, আর এইটা হচ্ছে সে ম্যাক্সিমাম পারে, এইটুকু সে ম্যাক্সিমাম পারে, তাহলে এটা হচ্ছে আইআরভি। আর দেখো নর্মাল একটা নিঃশ্বাস কার্যের পরে সে ম্যাক্সিমাম কত নিতে পারছে, এই পুরোটা, তাহলে আইআরভি প্লাস টিভি, সেটা হয়ে গেল আইসি, এটা হচ্ছে ইন্সপিরেটিভ ক্যাপাসিটি। আর এটা নর্মাল শ্বাস কার্য চলছে। এবার নর্মাল একটা প্রশ্বাসের পরে সে ম্যাক্সিমাম কতটা রিলিজ করতে পারবে, তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে টিভি প্লাস এই পুরোটা হচ্ছে ইআরভি, তাই তো? বলপূর্বক ভাবে সে এতটা বের করতে পারে, আরো বেশি, তো সেটা হয়ে গেল টিভি প্লাস ইআরভি। এটাকে কি বলবো তাহলে আমি পুরো? এটা হচ্ছে ইসি, নিঃশ্বাস ক্ষমতা। তো আরো কিছু জিনিস দেখো, এতটা বের করার বলপূর্বক ভাবে বের করার পরেও কিছু না কিছু পরিমাণ বায়ু সব সময় ফুসফুসের মধ্যে থেকে যায়, সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। ক্লিয়ার? এবার যখন একটা মানুষ সাধারণ প্রশ্বাস কার্য, সাধারণ নিঃশ্বাস কার্য করলো, কোনো সাধারণ নিঃশ্বাস এই অবধি, তাহলে তার বায়ুতে এতটা পরিমাণ এখন অবধি রয়েছে, সেইটা বের করেনি। এই এক্সপিরিয়েন্স ভলিউম যেটা সে অতিরিক্ত পারতো বের করতে, আর রেসিডুয়াল ভলিউম, তাহলে এটা কি হলো? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এবার একটি মানুষ মনে করো সাধারণ সে ম্যাক্সিমাম ইন্সপিরেশন করেছে বলপূর্বক ভাবে, সর্বাধিক প্রশ্বাস নেওয়ার পর সে কতটা বের করতে পারে সর্বাধিক, এই অবধি। তাহলে এই যে পুরোটা, সেটা হলো আইআরভি, অতিরিক্ত কতটা পরিমাণ বায়ু নিয়েছে, প্লাস প্রবাহী বায়ুটা, প্লাস অতিরিক্ত যতটা সে ছাড়তে পারে, এই পুরোটা কি হয়ে যাবে? তার ভাইটাল ক্যাপাসিটি, এতটা ভাইটাল পারে। আর একটা সর্বাধিক নিঃশ্বাস নেওয়ার পর, এই পয়েন্টটায় দেখো, সর্বাধিক নিঃশ্বাস নেওয়ার পর ফুসফুসের মধ্যে কোন বায়ু থাকছে? পুরো ভাইটাল ক্যাপাসিটি, তার সাথে রেসিডুয়াল ভলিউম, বা বলতে পারো আইআরভি, টিভি, ইআরভি, তার সাথে আরভি, সবগুলি মিলে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি বা পুরো ফুসফুসের আয়তন। বোঝা গেছে? আশা করছি আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে? নিজেও গ্রাফ রেখে তোমরা আঁকার চেষ্টা করবে, তোমার নিজেরাই সব বের করতে পারবে। তাহলে এই ভ্যালুগুলো আমরা সবই বলতে পারি। রেসিডুয়াল ভলিউম বলো 1100 থেকে 1200, ভাইটাল ক্যাপাসিটি বলো, সরি আইআরভি বলো 2500 থেকে 3000, ইভি বলো, ইআরভি বলো 1100 থেকে 1000 থেকে 1100, 1000 থেকে 1100, এটা 500, এটা 1000 থেকে 1200, 1000 থেকে 1200, সবগুলো ক্যালকুলেট করে তোমার টোটাল লাং ক্যাপাসিটি বের করতে পারবে, এটা বের করতে পারবে। আর আমাদের ভলিউম জানা আছে, তো ক্যাপাসিটিটা আমরা নিজে থেকে বের করতে পারবো, এগুলো সব অ্যাড করে করে বের হয়েছে, তাই তো? ওকে, তো তাহলে এখান থেকে বলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ভ্যালু কত হবে? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হবে ইআরভি, দ্যাট মিনস 1100 থেকে 1200 প্লাস 1000 থেকে 1200, তো ইট উইল বি অ্যারাউন্ড 2100 থেকে 2400।
2 লিটার থেকে 2.4 লিটার, লাইক দ্যাট। ওকে, জাস্ট সো এগুলোই হচ্ছে শ্বাস পদ্ধতি। এবার এবার কখনো কখনো আমার কোনো একটা মানুষ মনে করে সে সাধারণভাবে প্রশ্বাস নিতে পারছে কিন্তু নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস করতে পারছে না। দ্যাট মিনস সেক্ষেত্রে তার কি হবে, তার সেক্ষেত্রে ইআরভিটা ডিক্রিজ করবে। আচ্ছা, ইআরভি যদি ডিক্রিজ করে তাহলে ওভারঅল তুমি দেখবে তার হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বেড়ে গেছে, ডিক্রিজ করে গেছে। কেউ যদি অতিরিক্ত পরিমাণ বায়ু প্রশ্বাস করতে পারছে না, তাহলে তার আইআরভি ডিক্রিজ করবে, আইআরভি ডিক্রিজ করে তার পেট্রোল ক্যাপাসিটি ডিক্রিজ করবে, তাই তো? তার আইসি ডিক্রিজ করবে, রেসপিরেটরি ক্যাপাসিটি বা যে প্রশ্বাস ক্ষমতা সেগুলো ডিক্রিজ করবে। ঠিক আছে, এগুলো এই সমস্ত কিছু এগুলো সব হেল্প করে বিভিন্ন ডায়াগনোসিস। যেমন কিছু অবস্ট্রাকটিভ ডিজিজ রয়েছে, অ্যাস্তমা, ব্রঙ্কাইটিস, ঠিক আছে, ব্রঙ্কিওস্পাজম, এই সমস্ত জিনিসগুলোতে এই সমস্ত স্পাইরোমিটারের মাধ্যমে এই এই স্পাইরোমেট্রিটা বা এই যে গ্রাফটা পেলাম না, এরকম একটা গ্রাফ আসে স্পাইরোমেট্রির মাধ্যমে। এই গ্রাফ এরকম টাইপের একটা গ্রাফ আসে। ওকে, এটা প্রশ্বাস থেকে উপরে যায়, নিচে নিচে আসে। এটা স্পাইরোমেট্রি মেকানিজম তোমাদের জরুরি নেই, বাট এই যে গ্রাফ টাইপের একটা আসে, তো অনেক সময় তোমাদেরকে এরকম গ্রাফ টাইপের না দিলেও ভ্যালু জিজ্ঞেস করতে পারে, যে রেসপিরেটরি ভলিউম কি বলো, সরি টোটাল লাং ক্যাপাসিটি কি বলো। টোটাল লাং ক্যাপাসিটি তোমাকে সবগুলো ভ্যালু তাহলে নিজে থেকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করি কত আসবে বলো, এখানে ক্যালকুলেট করে দেখো। লেটস টেক ইটস 1000, এটা হচ্ছে 1100, 100 32600 প্লাস 25, তো 5100 থেকে টোটাল আসছে 5100 থেকে 1200, 1000, 1200, 24, 24 আর 29, 9 প্লাস 3, 5900, can you see, approximately 6 লিটার টোটাল লাং ক্যাপাসিটি, approximately 6 লিটার। এতটা জানি আমরা ফুসফুসের আয়তন হয়ে থাকে সাধারণত। দ্যাটস অল। সো এবার এর পরে আমরা কি, তাহলে প্রথম পার্টটা আমাদের হয়ে গেল, সেটা হচ্ছে ব্রিদিং। আমরা ছিলাম 4টে স্টেপ ছিল। প্রথম হচ্ছে শ্বাস কার্য বা ফুসফুসে বায়ু চলাচল। নেক্সট আসবে কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলার পর্দার মধ্যে ব্যাপন প্রক্রিয়া করছে, তারপর সেটা পরিবাহিত হয়ে কোষের কাছে পৌঁছাবে, এখানে সেখানে আরেকবার ব্যাপন প্রক্রিয়া হবে। ওকে, এক্সচেঞ্জ অফ গ্যাস যেটা কোথায় হচ্ছে, অ্যালভিওলার মেমব্রেনে। ওকে, উইল কন্টিনিউ ফ্রম দিস।